রাজনৈতিক পক্ষগুলো 1/11-এর আলামত দিচ্ছে কেন? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কাজ করছে, তারাও সাম্প্রতিক সময়ে 1/11-এর একটা ভয় পাচ্ছে বা ভীতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। বর্তমান রাজনৈতিক দলগুলো চাইছে যেন তেনভাবে যে কোনো প্রকারে এই যে বর্তমান ইউনূস সরকার যেটি আছে এটিকে দিয়ে একটা নির্বাচনী বৈতরণী পার হতে, নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়। সবাই মরিয়া। এই মুহূর্তে ক্ষমতার প্রধান দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই মুহূর্তে ক্ষমতার প্রধান দাবিদার জামাত ইসলামী বাংলাদেশ, তারা চাইছে ডক্টর ইউনূসকে নিয়েই একটা ইলেকশন করে ক্ষমতায় যেতে। কিন্তু আড়ালে তো অন্য ঘটনা ঘটছে। আড়ালে ইতিমধ্যেই 1/11-এর সাড়া শব্দ পাওয়া যাচ্ছে, আমরা বেশ কিছুদিন যাবৎ বলছি। কিন্তু সাম্প্রতিক সময় আপনারা খেয়াল করেছেন, বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিচারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো আজকাল ভয় পাচ্ছে যে পরিস্থিতি পাল্টে যাবে। পরিস্থিতি পাল্টে গেলে ক্ষমতা তো দূর কি বাত হয়ে যাবে। 1/11 মানে আবার সেই 7 সালের যে 1/11 সরকার, 8 সালের ডিসেম্বরে যে নবম জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগ ক্ষমতার মসনদে চলে এলো। আজকের প্রেক্ষাপটটাও ঠিক সেদিকে চলে যাচ্ছে। হাতছাড়া হয়ে যাচ্ছে সব কিছু, গুমট একটা ভাব ধরেছে। আপনারা খেয়াল করেছেন, আমি রাজনৈতিক পক্ষগুলোর কথা বলেছি যে গত বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষর, তথাকথিত জুলাই সনদ স্বাক্ষর হলো শুক্রবার। শুক্রবারের আগে বুধবার রাতে হঠাৎ করে তড়িঘড়ি করে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি ধন্যবাদ জ্ঞাপন বৈঠক ডেকেছিল ঐক্যমত্য কমিশন, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন। সেখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপির যিনি প্রতিনিধি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি তার বক্তব্যে বলেছেন, আমরা ভিডিওটাও শুনবো তার বক্তব্যের এবং একই সাথে একটু আমরা দেখতে চাই যে তিনি কি বলেছেন। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক, আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। হঠাৎ করে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনার মধ্যে সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে এই কথা বলছেন কেন? ভীতি কি কাজ করছে? উত্তরপাড়ার ভীতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের একটি সিভিল ট্রাইব্যুনাল থেকে বিচারের পরোয়ানা জারির পর থেকে একটা ভীতি কাজ করছে। সেনাবাহিনী অস্থির, এটা দিনের আলোর মতো পরিষ্কার, একটা শিশু বোঝে। 8 তারিখে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আজকে 19 তারিখ, এটি এখনো পর্যন্ত সমাধা হয়নি। এখনো পর্যন্ত একজন সেনা কর্মকর্তাও যে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে সেই কোর্টের অধীনস্থ সিভিল প্রশাসন, সিভিল আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ একজন সেনা কর্মকর্তাকেও গ্রেপ্তার করতে পারেনি। পরিস্থিতিকে একটু গুমট মনে হচ্ছে। এই গুমট থেকেই সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছেন বা বলেছেন বক্তব্যে যে সশস্ত্র বাহিনীর সাথে আপনার কোনো খারাপ সম্পর্ক আমরা চাই না। আরেকদিকে আরেকটি বক্তব্য আমাদের শোনা দরকার। সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাও একটু শুনে নেই, তারপরে আরেকটি বক্তব্য, সেটি হচ্ছে আব্দুল্লাহ আমান আজমি, যারা বর্তমান এই যে বন্দোবস্ত চলছে এই বন্দোবস্তের অধীনে থাকতে চায়, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একটা প্রেক্ষাপট রচনা করতে চায়, ভারত বিরোধিতা করতে চায়, বাংলাদেশকে পাকি ভাবধারায় গড়ে তুলতে চায়, এই তাদের। এবং এই আব্দুল্লাহ আমান আজমি কোন পন্থী আপনি জানেন? জামাতের সাবেক আমির গোলাম আজম পুত্র আব্দুল্লাহ আমান আজমি, সাবেক সেনা কর্মকর্তা। তার কণ্ঠেও হতাশার সুর। আমরা সালাউদ্দিন আহমেদ এবং আব্দুল্লাহ আমান আজমির বক্তব্যের একটু ক্লিপ শুনে আমরা আবার আলাপ করব। চলুন দর্শক। বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক, আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। আমি সত্যিকারভাবে শঙ্কিত দেশ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে। আপনি দেখেন
আপনি 111-এর কথা বলেছেন, জেনারেল মঈনের কথা বলেছেন, তার আগের 2-3 মাস অক্টোবরে বিএনপি জোট ক্ষমতা থেকে যাওয়ার পরে পরবর্তী 2.5 মাস 111-এর আগ পর্যন্ত দেশে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছিল। আগুন লাগানো, লুটপাট, মারামারি সমস্ত হচ্ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছিল। এখন কিন্তু এর আরও বহুগুণ বেড়ে গেছে। আমি তো সত্যিকার অর্থে শঙ্কিত যে আমি একটা 111-এর পদধ্বনি শুনতে পাচ্ছি যে, এবং এটা আমি মনে করি ভারতের একটা কারসাজি। দর্শক, আপনারা শুনলেন দুজন রাজনৈতিক ব্যক্তির, বিশেষ করে এই মুহূর্তে দুজন, একদম বিএনপির একজন আর একজন জামাতপন্থী আব্দুল্লাহ আমান আজমি। যদিও জামাতের কোনো পদ পদবিতে নেই, কিন্তু তিনি জামাত আমিরের পুত্র, এটি মাথায় রাখতে হবে। তাদের কণ্ঠে কিন্তু হতাশার সুর। বিশেষ করে আব্দুল্লাহ আমান আজমি আরও এক ধাপ বাড়িয়ে তিনি বললেন যে 111-এর সাড়া শব্দ তিনি পাচ্ছেন। এই যে গত 8 তারিখ ওয়ারেন্ট ইস্যু হলো, 19 তারিখেও যখন আসামি গ্রেপ্তার হলো না, আব্দুল্লাহ আমান আজমির বক্তব্যটা 24 ঘন্টা হয়নি, এটা ইউটিউবে আপলোড করেছে একটি সোশ্যাল মিডিয়া, একটা ইউটিউব চ্যানেলে, চিঠি নামে একটা ইউটিউব চ্যানেল থেকে আমি এটা পেলাম। তো বুঝতেই পারছে যে তারা যেভাবে চেয়েছিল, তারা সেনাবাহিনীটাকে ধ্বংস করাই আমি বলবো। বিদ্যমান সেনাবাহিনী, আব্দুল্লাহ আমান আজমি এই বক্তব্যটাতে এমন কথা বলেছেন যে সেনাবাহিনীর এখন যারা জেনারেল তারা কর্নেল হবারও যোগ্য নন, আব্দুল্লাহ আমান আজমি যোগ্য। এমন কথা উঠেছিল বিভিন্ন সময়ে যে আব্দুল্লাহ আমান আজমি সেনাবাহিনীর বিশেষ কোনো পদে যেতে চান, সেনাবাহিনী সংস্কার করতে চান তার নেতৃত্বে। সেই আব্দুল্লাহ আমান আজমি সেনাবাহিনীকে ডাইরেক্ট অঙ্গুলি নির্দেশ করছে যে সেনাবাহিনী, তোমরা যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তোমরা যোগ্য নয়, অযোগ্য সেনাবাহিনী। অর্থাৎ সেনাবাহিনীর সাথে মুখোমুখি হয়ে যাচ্ছে। কারণ আব্দুল্লাহ আমান আজমিরাও বুঝতে পারছে যে ওখানে কিছু হচ্ছে, ওখানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে। সালাউদ্দিন আহমেদরা বুঝতে পারছে যে ওখানে কিছু একটা হবে, ওখানে একটা উত্তপ্ত পরিস্থিতি ঘটবে। এই যে 8 তারিখের পরে ওয়ারেন্ট ইস্যুর পরে আমি একাধিক কন্টেন্টে বলেছিলাম যে গত 15 মাসের সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে এই যে সেনাবাহিনীর বিচার, এবং এই বিচারটিকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতার পট পরিবর্তনও হতে পারে। এবং আমরা অনেকদিন ধরেই বলে আসছি যে একটা 111 মাস্ট। আমার সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার কি আসবে সেটা আসাটা কঠিন, কারণ 2 দিন পরে 21 তারিখেও একটা রিভিউ আছে। রিভিউটার ডেটটা পিছিয়ে যেতে পারে, কিংবা রিভিউটার আপিল বিভাগ রায় দিয়ে দিল যে না, তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে সংবিধানে যেটি ছিল সেটি এখন থেকে কার্যকর হতে পারে। কিন্তু সেটি কার্যকর হলেও এখনকার যারা আছে তারা ওই সংবিধান অনুযায়ী যাদেরকে প্রধান উপদেষ্টা করা হবে তাদেরকে মানবেন না, মানতে চাইবেন না। কাজেই আমি আগে থেকেই বলছি যে একটা 111 ছাড়া কোনো সমাধান নেই। আসলে আজকে সর্বনাশটা করে দিয়েছে এই ইউনূস সরকারই। ইউনূস সরকার যদি চাইতো সুন্দর এত সময় না নিয়ে আরো আগে একটা ইলেকশন করে নির্বাচিত, এখন যারা আছে বিএনপি হোক জামাত হোক, তাদের হাতে ক্ষমতা দিয়ে এতদিন প্রস্থান করে ফেলতে পারত। কিন্তু ইউনূস সরকার যত দিন গেছে, দিন থাকছে, তত জটিল থেকে জটিলতা আরো বাড়িয়েছে। এই বারবারই একটি আভাস পাওয়া যাচ্ছে, সকলের কণ্ঠে ভীতি সঞ্চার হচ্ছে, তাদের কণ্ঠে ভীতি যে তারা ক্ষমতায় যেতে পারবে না। কারণ ইতিমধ্যে এত অপকর্ম হয়েছে, এই অপকর্ম হবার কারণে ইউনূস সরকারের দায় তো আছে, কিন্তু তার দায় শোধ করার উপায় নেই। যেহেতু ইউনূস সরকার, ডক্টর ইউনূস নিজে ইলেকশনে যাবেন না, ইউনূস সরকারের লোকজন ইলেকশনে যাবেন না, এর দায় গিয়ে পড়বে বিএনপির উপর, জামাতের উপর। এর বেনিফিটটা পাবে আওয়ামী লীগ। 111 সরকার যদি আসে, ওই টাইপের একটা সরকার যদি আসে, এসে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সব পক্ষের চাপে, আন্তর্জাতিক চাপ আছে একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের, যদি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, আমি বরাবর বলেছি, এখনো বলছি, বাংলাদেশে একটা রেকর্ড, পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। সদ্য পতন হওয়া, আন্দোলনের মুখে হোক ষড়যন্ত্রের মুখে পতন হওয়া একটি দল আবার ক্ষমতার মসনদে আসবে। যদি আপনি জনগণকে ভোট দিতে পারেন। ওই দলটি যে 15 মাসে বিশাল কোনো কাজকর্ম করেছে তা কিন্তু না, কিচ্ছু করেনি, নীরবে নিভৃতে বসে আছে। কারণ সেই দলকে কাজ করবারও সুযোগ দেওয়া হচ্ছে না, সরকারের তরফ থেকে প্রজ্ঞাপন জারি করে নিষেধ করে রাখা হয়েছে। এটাই তাদের জন্য বেনিফিট। এদিকে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড করছে রাজনৈতিক দলগুলো, এবং ইউনূস সরকার দেশকে ব্যর্থ করে দিচ্ছে। এই ব্যর্থ করে দেবার যত ইতিবাচক ভাবনাগুলো তার দিকে পড়ছে, ওই দলটির দিকে পড়ছে।
অর্জনটা ওই দলটার দিকে পড়ছে, ওই দলটাকে মানুষ মনে করছে যে ওই দলটা যে শাসনটা দিয়েছে সেটি ভালো ছিল। এই কারণে আজকে ইউনূস সরকার, বিএনপি, জামাতপন্থীদের মধ্যে একটা ভীতির সঞ্চার হচ্ছে যে 111 ধেয়ে আসছে। আব্দুল্লাহ আমান আজমি কি বললেন যে 2006-এর শেষ দিকে অক্টোবর মাস থেকেই মোটামুটি দেশে সমাজে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, এখানে আগুন ওখানে ধ্বংস, এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এবং জানুয়ারি মাসে 11 তারিখে তৎকালীন ফখরুদ্দিন সরকার গঠন হয়েছিল এবং সেটি 111 সরকার। আজকে আমরা অক্টোবরেও দেখছি আব্দুল্লাহ আমান আজমি বলছেন, হতাশ হয়ে বলছেন যে সেনা কর্মকর্তাদের তারা বিচার করতে পারছেন না, তাদেরই তো ট্রাইব্যুনাল। আব্দুল্লাহ আমান আজমিও একজন সাক্ষী হিসেবে সাক্ষী দিয়েছেন যেদিন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আব্দুল্লাহ আমান আজমিরা চাইছিলেন যে সেনা কর্মকর্তাদের সবাইকে ধরে ধরে বিচার করবেন এবং তারা সেনাবাহিনীতে ঢুকবেন, ঢুকে তারা তাদের মতো সেনাবাহিনী গড়বেন। কিন্তু সেই আশারে গুড়ে বালি, হতাশার সুর। সেনাবাহিনী সেটা হতে দেবে না। এখন সব আলামত সুস্পষ্ট এবং সেই সুস্পষ্টতা থেকে 111 সময়ের ব্যাপার, অপেক্ষার ব্যাপার, সেটি হয়তো বাংলাদেশে ঘটতে যাচ্ছে।